চলে আসে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে, ছাত্ররা এক পজিশন নিচ্ছে, এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না। ফলে এই যে বিষয়গুলো আসছে এগুলি অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনৈক্যটা তৈরি হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ছোট বাংলাদেশের একটা জন্য প্রশ্ন করতে পারি? এত ছাত্র জনতা জীবন দিল সেটা তো আমরা পাবো না মনে হয়। ডক্টর শান্ত, একটা প্রশ্ন করতে পারি? আপনার কাছে জি। কি মনে হয় না, মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে সেই জায়গা থেকে, আপনার কাছে কি মনে হয় না প্রথমেই যখন এই সরকারটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার ছিল, রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল? এটা শুধু বিএনপি না, আমি আমার বেশ কিছু আলোচনায় বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে টক শোতে আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের। এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার, এবং এমন মেজরিটি, এমন বেশি এত সংখ্যক মানুষের সমর্থন পুষ্ট সরকার তো রাজনৈতিক সরকারও হয় না। রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয়, প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে, তারা আসন কম পায় বলে সরকার গঠন করতে পারে না। কিন্তু এই সরকার হচ্ছে গণহত্যাকারী ফ্যাসিবাদ, মানে খুব অল্প সংখ্যক, লেস দ্যান 10% ধরেন বা 5%, তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার। সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে দুইজন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো। কেন নেওয়া হলো? কারণ এই ছাত্রের স্টেক হোল্ডার, তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটা হয়ে সফলতা এসছে। তাহলে 16 বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা, সেখানে ভূমিকা রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দল আছে, অবশ্যই সেখানে বিএনপি একটি, সেখানে জামাতের ইসলাম একটি, সেখানে নাগরিক ঐক্য একটি, যেখানে গণসংহতি অনেক অনেক আছে। ফলে যার যেটুকু অংশীদারিত্ব সেই অনুসারে যদি প্রতিনিধিত্ব ওইভাবে করা হতো শুরু থেকে, যেই ভুলটা 72 সনে হয়েছিল জাতীয় সরকার না হয়ে, যদি ওইরকম কিছু করা যেত এবং এতে ভুল বুঝাবুঝি কমতো, কারণ প্রত্যেকের প্রতিনিধি ভেতরে থাকলে প্রশ্ন করতে পারতো, দাবি জানাতে পারতো এবং মেসেজ পাতো, এই গ্যাপ থাকতো না। ডক্টর শান্ত, আমি কিন্তু জেনে বলতেছি, আপনি যে কয়টা রাজনৈতিক দলের কথা বলছেন, এই মানে এই যে ছাত্ররা, তারা কিন্তু তাদের সকলের অবদান স্বীকার করে এই রাজনৈতিক দলগুলিকে কিন্তু আহ্বান জানিয়েছিল যে তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত হয়। এমনকি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কিন্তু এখনো ওপেন আছে যে এই রাজনৈতিক দলগুলি যাতে একটি সরকারের সাথে তারা যুক্ত হয়। তারা কিন্তু চায় না যে তাদেরকে সরকারের বাইরে রাখতে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা আমার তার সাথে আমার ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে কথা হয়েছে। কথা আমি আগেও কারো কাছ থেকে শুনেছি যে অফার করা হয়েছিল, তারা এগ্রি করে নাই। কেন এগ্রি করে নাই সেটা দলীয় সিদ্ধান্তের বিষয় হতে পারে। তবে আমার ব্যক্তিগত মত এটা যে যদি একটি জাতীয় সরকার শুরু থেকে হতো তাহলে বিভেদ কমতো, এবং আমরা যেরকম একটা বাংলাদেশ চাই, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এখনো ছাত্র জনতা লড়াই করে যাচ্ছে যেই বাংলাদেশ চেয়ে, সেই রকম বাংলাদেশের পথে হাঁটবার জন্য যে সংস্কারগুলি দরকার ছিল, তাতে জাতীয় সরকার হলে ভালো হতো। এটা হলো আমার মত। এখন আমার মত যে দল বা কোন গোষ্ঠীর সঙ্গে মিলবে এমন তো কথা নেই। জি ডক্টর শান্ত, আমি একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে এই ডক্টর শান্ত, অবস্থা দৃষ্টে মনে হয় যে বিএনপি এই ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তাদের থেকে আওয়ামী লীগকে বেশি ভালোবাসে এবং আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায়, এবং আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, সেগুলি নিয়ে বিএনপি বেশি সোচ্চার। আসলে এটা ভালো, এটা খারাপ না, আমরা এরকম বিএনপি চেয়েছিলাম। কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো? ছাত্রদের প্রতি কিন্তু বিএনপির প্রথম থেকেই এক ধরনের, আমি যদি বলি সন্দেহ, অজুহাত, মানে কেমন জানি একটা সন্দেহের তীর, মানে ঠিক পছন্দ করে না। না না, সেটা নয়। আমি বরং শুরু থেকে এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো মতামত জানার চেষ্টা করছি, বাইরেও চেষ্টা করছি। সেটা হলো আন্দোলন, গণ অভ্যুত্থান একদিনের বিষয় নয়। আমি আগেও বলেছি ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে, কৌশলগত কারণে তার সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা। কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে 750 মানুষের গুমের ঘটনা জড়িত আছে। এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে। এই বিজয়ের পিছনে বিএনপির 3টা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন, হামলা মামলার শিকার হওয়ার বিষয় জড়িত আছে। জামায়াতের ভীষণ ত্যাগের সঙ্গে জড়িত আছে। দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে।
ফলে সেই শক্তি সবাই তারা যখন এইরকম একটা বিজয় পেল, বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিতভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না, আমি আগে থেকেই বলেছি যে কোনো পক্ষকে যেন ছোট করা না হয়, প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যেরকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে ভাবতে ভালোবাসি। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ আশ্রয় দিয়েছে, কেউ খাবার পানি দিয়েছে, কেউ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে, যে কিছুই পারেনি সে দোয়া করেছে এই দেশের জন্য। সুতরাং ওরকম এই অভ্যুত্থানও বেশিরভাগ মানুষ এরকম এক পক্ষের এই ওনারশিপ সবাইকে দিয়ে যেন আগানো হয়। সেখানে যখন টপ লেভেল থেকে এরকম কথা আসলো যে মাস্টারমাইন্ড কে বা আমার প্রাথমিক আমার ধারণা আপনার চেয়ে ভালো নেরেটিভ তো আর কেউ বলতে পারবে না, মানে বিএনপির নেরেটিভটা। কিন্তু আপনি যখন 16 বছরের এই ব্যাপারটা আপনি বলেন, প্ল্যাটফর্মটা বলেন, আমি কিন্তু উল্টোভাবে বলতে পারি যে এই 2 মাসে রাজপথে দাঁড়িয়ে একটা মরে, একটাই মরে, আর একটা কেউ এটার মধ্যে সরে না, এই জিনিস কিন্তু আমরা 16 বছরে আর দেখি নাই। এই জিনিস কিন্তু আমি 1971 সাল দেখি নাই। এই জিনিস কিন্তু এই 2024 সালে আমার চোখের সামনে আমি দেখেছি। আমি তুলনা করতে চাই না, অবশ্যই 1971 সাল আমাদের সব কিছু থেকে ছাড়িয়ে, কিন্তু এই যে রাইজ ইন দ্য অকেশন, এটা কিন্তু বিএনপি আমাদেরকে দেখায় নাই। এবং এইটাও কিন্তু ঠিক এইটা যদি বিএনপির নেতৃত্বে 28 অক্টোবর হইতো, আমরা অনেক সাংবিধানিক ঝামেলা থেকে এটা থেকে মুক্তি পাইতাম। বিএনপি কিন্তু ওই ত্যাগ করে নাই। বিএনপির কিন্তু রাজপথের ত্যাগ আমরা বিএনপি দেখি নাই। সফল হয়নি বলে আপনি এটা বলতে পারছেন না। রাজপথে ফসল গলে তুলতে না পারলে, খালেদ ভাই আমি বলি 1 মিনিট সময় দেন। জি প্লিজ। বিএনপির ত্যাগ করেছে, চেষ্টাও করেছে। বিএনপি এই যে এত নিপীড়নের মুখে তাদের দলটা যে ভাঙেনি, তাদের ঐক্য ধরে রেখে 2022 সালে যে সারা দেশে যে বিভাগীয় পর্যায়ে সমাবেশগুলা করলো, 28 অক্টোবর যেভাবে করলো, যেই নিপীড়নের মুখে তারা পড়েও টিকে থাকলো, সেটা অবশ্যই বড় বিষয়। তবে এখানে কিছু মাত্রাগত বিষয় আছে, প্রেক্ষাপটের বিষয় আছে। আপনার নাইমুলের সেই কবিতার কথা মনে আছে না, যে একে একে যখন ধরে নেয়, কমিউনিস্টদের ধরে নেয়, ট্রেড ইউনিয়নদের ধরে নেয়, কেউ মানে কবি তখন দাঁড়ান না যে আমি তো ওটা নই। বাংলাদেশের অবস্থা 16 বছর ছিল প্রায় ওই রকম, যে জামায়াতকে যখন ধরে ওরা তো রাজাকার, ওদের ধরছে, আমাকে ধরছে না। বিএনপি কে ধরে ওরা তো ওই জামাতের সহযোগিতা, এবং বিএনপি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতির সঙ্গে যুক্ত, এদের ধরছে, আমাদের ধরছে না। আমাদের সংবাদ মাধ্যম, আমাদের সুশীল সমাজ, আমাদের শিল্পী গোষ্ঠী, আমাদের সাধারণ নাগরিক, সাধারণ জনতা, প্রত্যেকের মধ্যে এরকম ছাড়া ছাড়া ভাব ছিল। যেইটা এসে এই অভ্যুত্থানের সময় ছাত্রদের নেতৃত্ব হয়েছে বলে ওইরকম কোনো কালাম আমি শুধু আপনাকে পক্ষে সম্ভব হয়। ডক্টর সাহেব, তো আপনার সবকিছু মনে থাকে। আমি শুধু সার্জিসের কাছে যাওয়ার আগে আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই, 2024-এর নির্বাচনের সময় আমি দেশে এসেছিলাম। এরকম একটি নির্বাচনের সময় আমি অন্ততপক্ষে 10 জন বিএনপি, আওয়ামী লীগ, নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে, তারা কিছু লিফলেট দিবেন, ছোট ছোট করে কিছু কথা বলবেন, খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা, এরকম আমার মনে হয়েছে। যাই হোক এটা নিশ্চয়ই 16 বছরের চাপ, তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল। আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে যেতে চাই। জনাব সার্জিস আলম, আমাদের এবারের প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে, তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে। এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে, যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম, এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে দেয় নাই, প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে, আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে। ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে। মানে আপনারা এই যে একটা উইয়ার দেশ সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা আসলে দাঁড়াবে? মানে বাংলাদেশ কি হুতু তুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে, একজন হুতু একজন টুটসি এরকম? ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে
প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা আমরা আসলে কারা, আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা। তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের 3জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20-এর অধিক আসলে সদস্য রয়েছে, সকলে মিলে কাজ করছে প্রথমত। দ্বিতীয়ত, আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয়, এই জায়গার প্রত্যেকটি জিনিস তার স্বচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে, আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই। আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে, ওই জায়গা থেকে প্রমোশনটি হয় না, তারা এসে বলছে তারা বঞ্চিত, তাদের সাথে বৈষম্য হয়েছে, তাদের এই প্রমোশনটি চাই। তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে? রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে। সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা 3জন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে, ব্যাপারটি এরকম নয়। দ্বিতীয়ত, যে জিনিসটি আপনি বলেছেন, এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টেড ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গায় যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন আমার জায়গা থেকে দেখলাম 252 জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো, তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট, আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা। তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই। কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। যেখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি একটু শেষ করে, আমার 2 লাইন লাগবে শুধু, তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, তাকে দেওয়া হয়েছে ভাইভাতে 50-এর ভিতরে 10-15, তার রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু তারপরে যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটি আমরা সমর্থন করি না। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন, এগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন? ভালো লাগছে আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে, যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি থাকে,
তাহলে যদি তার কেন সাথে হঠাৎ যদি করে কেন এরকম কিছু করাকে সার্জিস যদি কেন সমর্থন করবো না আমরা আমি আমাদের জায়গা থেকে। সার্জিস কিন্তু যদি কেন আমি দুইটা ঘটনা বললাম, আপনি এই দুইটা ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা, মানে এইটার আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি শুনেছি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে, মানে এটা করা ঠিক আছে, ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে তাহলে তো আমি আপনাকে ডিসিশন দিতে ও পারি। আচ্ছা আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা, বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে যেই 2 নেতা গ্রেফতার হয়েছে সেই 2 নেতা আপনার পরামর্শে, উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে, এটা আমার একটা ধারণা ছিল যে এই 2 নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় সার্জিস আলম। কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন, কোথাও আমার কোনো সেইজন্যই তো বলি, সেইজন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে, সেইজন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে, সেইজন্যই তো আপনার ক্ষোভ থাকতে পারে। না, সবচেয়ে বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ লোক, না না, কখনোই আপনি না, তো আমি রংপুরে আপনাকে একটা আইজিপির জিনিস সাথে বলি, ঘুরে বেড়ান আমি আমার সার্জিস, জায়গা থেকে, আপনি তো গুরুত্বপূর্ণ লোক, আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ায় রংপুরে। না না, কখনোই না, এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে, আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই, তারা আবু সাইদের বাসায় গিয়েছে। এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই, ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি মহিউদ্দিন ভাই, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে 2 জন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি, আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখে, এগুলোর সাথে সরাসরি জড়িত। তাদের সাথে, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নিবে। আমি কেন ব্যক্তিগতভাবে বলতে চাই? অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে, মানে যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই, ব্যাপারটা তো এরকমই, তাদের 2 জনের গ্রেফতার। না না, আপনার আসলে না না, ঠিক আছে ঠিক আছে, আমি এইটাই বুঝলাম। আচ্ছা, মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, আপনাকে এখানে একটা ছোট আর্গুমেন্ট দেই, দেখেন আপনি যে এটা রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না না, আর্গুমেন্ট একটা ছোট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ কাদের জেল খেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই ক্ষোভ থাকার কথা আছে তো, আছে সায়ন্তের সাথে ক্ষোভ আছে, ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আমাদের চ্যানেল 24 কে আসলে স্টুডিও হ্যান্ডওভার করতে হবে, তারা আসলে তাদের নতুন মানে তাদের খবর, মানে রাইট টপ অফ দ্য আওয়ার যে খবর, সেই খবর আছে, কিন্তু আমরা অনুষ্ঠানটা একটু কন্টিনিউ করবো, যেহেতু আপনার শেষ বক্তব্য আমাদের শোনা হয় নাই। তো আমরা চ্যানেল 24 দর্শকদের জন্য বলছি যে তারা এখন আসলে নিয়মিত অনুষ্ঠান দেখতে পারে। তবে ডক্টর সায়ন্তের কথা আমরা একটু শুনতে চাইবো, যে ডক্টর সায়ন্ত, আমাদের শেষ প্রসঙ্গ যে আমরা যেটি বলতে চাই, যে আপনি বিএনপির জায়গা থেকে যে প্রশ্নটি আগে আমি বলছিলাম, সেটা আপনি বিএনপির জায়গা এবং মানে প্ল্যাটফর্মটা বলতে বলতে সময়টা একটু পার হয়ে গেছিল, কিন্তু আমি শুনতে চাই যে আপনি আমাদেরকে একটু যদি টাইমলাইনটা বলেন, যে আসলে সার্জিসরা যেরকমই বলুক আর না বলুক, বাংলাদেশের মানুষ অসহিষ্ণু, তারা নানাভাবে চিন্তা করতেছে যে কেন আমরা এরকম মন্ত্রী এমপিদেরকে খুব দেখতে পাচ্ছি না,
মন্ত্রী এমপিদের দেখলে তারা সার্জিস এবং হাসনাত যে দৌড়ে সারা বাংলাদেশ দৌড়ে বেড়াচ্ছে তার চেয়ে বেশি একটু তারা শান্তি পেত যে তাদের নিজস্ব এমপি থাকতো, নিজস্ব মন্ত্রী থাকতো, যাদের কাছে কি এটা বলতে পারবে। তো সেইটা আপনি আসলে কবে দেখতে পান এবং এটা কবে নাগাদ হওয়া উচিত সর্বোচ্চ বা সবশেষ সীমা গেলে? আসলে আসলে 16 বছরে আওয়ামী লীগ দেশটাকে এমন পর্যায়ে এনেছে, তাদের হাতে কতগুলা এলিমেন্টস তাদের পতনের পরও রয়ে গেছে। যেটা সার্জিস অলরেডি একটা বিষয় বলেছেন, যে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যেই অ্যাপারেটাস গুলি, সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের 16 বছরের সেই সাজানো লোকগুলোই মেজরিটি রয়ে গেছে। তারা কৌশলগত কারণে, অবস্থানগত কারণে, পরিবর্তিত পরিস্থিতিতে চুপ মেরে আছে। কিন্তু যখন একটু তাদের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি হবে, তখন আবার তারা তাদের যে কর্মকাণ্ড অতীতে সেটাকে আবার তারা ব্যাক করাবে। ফলে এই একটা ভয়, ফলে এই যে প্রশাসন, পুলিশ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অ্যাপারেটাস গুলি দরকার, এগুলো